বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়েছিল একরাশ আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে। কিন্তু চেন্নাইয়ে প্রথম টেস্ট হারের পর বাংলাদেশের প্রাপ্তি হলো একরাশ দুঃস্বপ্ন, ব্যথা বেদনা এবং হতাশা। বাংলাদেশের স্বপ্ন দেখার অনেক কারণ ছিল। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 টেস্ট সিরিজ হারিয়েছিল, যাকে বলে বাংলা ওয়াশ। কিন্তু বাংলাদেশের এই টেস্ট ক্রিকেট দলের যে প্লেয়াররা আছে, এই সফলতার আনন্দে এমনভাবে ভেসে গেছে যে তারা ভুলেই গেছে যে তাদের দলের এখনও উন্নতি করার অনেকখানি জায়গা রয়েছে। তারা যদি এই সফলতার আনন্দে গা না ভাসিয়ে তাদের কোন কোন জায়গায় উন্নতি করার আছে সেদিকে একটুখানি নজর দিত, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের এই হাল হতো না। আসল কথা হলো, বাংলাদেশের যে এই টেস্ট ক্রিকেট দলটা আছে তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে, কিন্তু ট্যালেন্টেড হওয়া আর মাঠে নেমে সেই ট্যালেন্টকে এক্সিকিউট করা, পরিস্থিতি অনুযায়ী খেলা, এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বাংলাদেশের প্লেয়াররা ট্যালেন্টেড হলেও মাঠে নেমে লড়ার মতন সেই দৃঢ় মানসিকতা, সেই টেম্পারামেন্ট এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি। বাংলাদেশের সামনে টার্গেট ছিল 515 রান। সকলেই জানতো বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে না, কারণ টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো দল সেকেন্ড ইনিংসে 515 রান টার্গেট চেস করে জেতেনি। তাই সকলেই জানতো বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে না। তার উপর আবার বাংলাদেশের 158 রানে 4টি উইকেট পড়ে গেছিল। তাই যে সমস্ত দর্শক বন্ধুরা ন্যূনতম ক্রিকেট বোঝে তারা সকলেই জানতো এই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতবে না, হারাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বাংলাদেশের সভ্য সমর্থকেরা আশা করছিল যে অন্তত একটা ফাইট বাংলাদেশ করবে, এই 515 রানের অন্তত যতটা কাছাকাছি যাওয়া যায় বাংলাদেশ যাবে। কিন্তু বাংলাদেশ পারল না। বাংলাদেশ মাত্র 234 রানে অল আউট হয়ে গেল। বাংলাদেশ যদি এখানে একটু ফাইট করতে পারত, একটু লড়াই করতে পারত, তাহলে বাংলাদেশ অন্তত কানপুর টেস্টে অর্থাৎ পরের টেস্টে মানসিকভাবে অনেকটা বুস্ট আপ হয়ে নামতে পারত। সেটা আর হলো না। চেন্নাইয়ে যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল প্রথম টেস্টটা ভারতের এগেনস্টে হেরে গেল, তার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে আজকে আমরা 5টা ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম কারণ, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই টেস্টে টসে জিতলেন। টসে জিতে তিনি কি করলেন? ফিল্ডিং নিলেন। সত্যি এই সিদ্ধান্ত আমাদের সকলকে অবাক করেছে। গত 5-10 বছরে টসে জিতে এই রকম চেন্নাইয়ের মতন টার্নিং পিচে কোনো দেশের ক্যাপ্টেন বল নিয়েছে বলে আমার তো অন্তত মনে নেই। চেন্নাইয়ের এই উইকেটে যখন আইপিএল ম্যাচও হয় তখনও দলগুলো সেকেন্ড ইনিংসে ব্যাট করতে ভয় পায়, কারণ চেন্নাইয়ের পিচ মানে স্পিনিং ট্র্যাক। এই পিচে চতুর্থ ইনিংসে খেলা এক প্রকার অসম্ভব। তো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল কি করে এই রিস্কটা নিল সেটাই মাথায় ঢুকছে না। এই সিদ্ধান্ততে কেবলমাত্র নাজমুল হোসেন শান্তর হাত আছে বলে আমার মনে হয় না, হাতুড়ে সিংয়েরও হাত আছে বলে মনে হয়। তো আমার মনে হয় বাংলাদেশের যে কোচ হাতুড়ে সিংহের, তার মাথায় হাতুড়ি দিয়ে যদি টোকা মারা হয়, তাহলে যদি তার মাথার নাটবল্টুগুলো ঠিকঠাক হয়, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি যথাযথ উপদেশ দেবেন বলে আমার মনে হয়। তো বাংলাদেশ টেস্ট দলের এই টেস্ট ম্যাচ হারার পিছনে প্রথম এবং প্রধান কারণ হলো বাংলাদেশের টসে জিতে ফিল্ডিং নেওয়া। বাংলাদেশের যে এই টেস্ট ক্রিকেট ম্যাচের হারের পিছনে যে দ্বিতীয় কারণ, তা হচ্ছে তাদের স্পিন বোলারদের ব্যর্থতা। বাংলাদেশের ফাস্ট বোলার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এরা ভালো বল করেছে। বিশেষ করে হাসান মাহমুদ তো নজর কেড়ে নিয়েছে, অসাধারণ বল করেছেন। কিন্তু বাংলাদেশের স্পিন বোলার, যাদের উপর বাংলাদেশ বেশি আশা করে এবং চেন্নাইয়ের মতন স্পিনিং ট্র্যাকে
তারা বাংলাদেশকে জয় এনে দেবে বলে বাংলাদেশের দর্শকেরা ভেবেছিল। সেই দুজন বিশ্ববিখ্যাত স্পিন বোলার, একজন হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অন্যজন হচ্ছে মেহেদি হাসান মিরাজ। তারা পুরোপুরি ব্যর্থ। অথচ এই মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান পাকিস্তানের এগেনস্টে দারুণ বল করেছিলেন। মেহেদি হাসান মিরাজ তো অসাধারণ বল করে পাকিস্তানের এগেনস্টে ম্যান অফ দ্য সিরিজ পর্যন্ত নিয়ে নিয়েছিলেন। সেখানে সাকিব আল হাসানও মোটামুটি ভালোই বল করেছিলেন, কিন্তু চেন্নাইয়ে এসে তারা পুরোপুরি ব্যর্থ। সাকিব আল হাসান 2 ইনিংসে 1টা উইকেট পায়নি, মেহেদি হাসান মিরাজ 2 ইনিংস মিলিয়ে মোটে 3টা উইকেট পেয়েছেন। সাকিব আল হাসানের ব্যর্থতার রেস যেন ক্রমেই বেড়ে চলেছে। ইংল্যান্ড থেকে কাউন্টি ক্রিকেট খেলে এসে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন। কাউন্টি ক্রিকেটে তিনি ভালোই বল করে এসেছেন, কিন্তু দেশের হয়ে খেলতে নেমে আবার ব্যর্থ। সাকিব আল হাসানের এই ব্যর্থতার রেস যত তাড়াতাড়ি কেটে যায় ততই বাংলাদেশ ক্রিকেটের পক্ষে মঙ্গল। কারণ সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের বা বাংলাদেশ ক্রিকেট দলের একটা স্তম্ভ। তাই সাকিবের পারফর্ম করাটা বাংলাদেশ ক্রিকেটের পক্ষে ভীষণ ভীষণ জরুরি। তৃতীয় কারণ হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানেরা অসাধারণ ব্যাটিং করেছিলেন। সাদমান, মমিনুল, লিটন দাস, মুশফিকুর, মেহেদি হাসান মিরাজ এরা প্রত্যেকেই পাকিস্তানের এগেনস্টে ভীষণ ভীষণ ভালো ব্যাটিং করেছিলেন, কিন্তু এই টেস্টে সকলেই ব্যর্থ। বিশেষ করে মুশফিকুর, যিনি বাংলাদেশের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ, যিনি পাকিস্তানের এগেনস্টে দারুণ খেলেছিলেন এবং যাকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান হিসেবে ধরা হয়, তিনিও ব্যর্থ। লিটন দাসও পুরোপুরি ব্যর্থ, যিনি সবসময়ের জন্য ভারতের এগেনস্টে ভালো খেলে থাকেন। মেহেদি হাসান মিরাজ, ইদানিং মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের বিপদের সময় ত্রাতা হিসাবে বারবার এগিয়ে এসেছেন, কিন্তু তিনিও ব্যর্থ। মন্দের ভালো নাজমুল হোসেন শান্ত, যিনি গত 10টা টেস্ট ম্যাচ খেলেও একটাও 50 করতে পারেননি, তিনি এই টেস্টে একটা 50 পেয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি 82 রানে আউট হয়েছেন। এটা বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট, কিন্তু বাকি ব্যাটসম্যানেরা মোটামুটি পুরোপুরি ব্যর্থ। জাকের, সাদমান এরা মোটামুটি একটা সেট হয়ে গিয়েও আউট হয়ে গেছেন। সাকিব আল হাসান প্রথম টেস্টের 2টো ইনিংসে মোটামুটি সেট হয়ে গিয়েও উইকেট ছুঁড়ে দিয়ে চলে এসেছেন। আবারও বলবো, সাকিব আল হাসানের ফর্মে ফেরা বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের পক্ষে অত্যন্ত জরুরি, কারণ সাকিব আল হাসান একটা উল্লেখযোগ্য ক্রিকেটার বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের। তিনি যদি ফর্মে না থাকেন তাহলে বাংলাদেশের ভারতের এগেনস্টে জেতার স্বপ্ন দেখাটাও ভুল বলে আমার মনে হয়। বাংলাদেশের টেস্টের পরাজয়ের পিছনে যে চতুর্থ কারণ, তা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের ওভার কনফিডেন্স এবং বাংলাদেশের কোচিং স্টাফের বাংলাদেশের দলের কোথায় কোথায় উন্নতির প্রয়োজন ভারতের এগেনস্টে লড়ার জন্য তা ফাইন্ড আউট করতে না পারার ব্যর্থতা। যখন পাকিস্তানে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ম্যাচ জিতে এলো, টেস্ট সিরিজ জিতে এলো, পাকিস্তানকে বাংলা ওয়াশ করে এলো, তখন বাংলাদেশের ক্রিকেটাররা সেই সফলতার আনন্দে গা ভাসিয়ে দিল। কিন্তু ভারতে এসে ভারতের এগেনস্টে ম্যাচ জেতার জন্য যে সমস্ত পরিকল্পনা নেওয়া উচিত সেদিকে তারা কিন্তু কেউ তেমনভাবে নজর দেয়নি। বাংলাদেশের কোচিং স্টাফও ছিল ফুরফুরে মেজাজে। তারাও ভাবেনি কোথায় কোথায় এই দলটার মধ্যে এখনও গলদ রয়েছে। ভাই, পাকিস্তান এবং ভারতের যে এই দুটো টেস্ট দল, এই দলের মধ্যে বিস্তর ফারাক। ভারত এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে 1 নম্বর দল, তাই পাকিস্তানকে হারিয়ে ভারতকে ইজিলি হারিয়ে দেব, এই যে ওভার কনফিডেন্স বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে চলে এসেছিল, এটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটারদের ডুবিয়ে দিল এবং তারা এই টেস্ট ম্যাচটা ওভার কনফিডেন্সের কারণেই ডুবল। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের হারের পঞ্চম কারণও অতি ভাইটাল। হারের পঞ্চম কারণ হলো বাংলাদেশের যে মিডিয়া এবং বাংলাদেশের যে ক্রিকেট প্রেমিক দর্শক বন্ধুগণ আছেন, তারা বাংলাদেশের প্লেয়ারদের কাছে অতিরিক্ত আশা করে ফেলেছিল। তারা ভেবেছিল যে বাংলাদেশ দল ভারতে গিয়ে
ভারতকে পাকিস্তানের মতন বাংলা ওয়াশ করে আসবে। এই যে তাদের প্রত্যাশা, তা বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটারদের উপর অনেক অনেক চাপের সৃষ্টি করেছে। তারা মাঠে নেমে ক্রিকেটটাকে এনজয় করতে পারেনি। তারা সর্বদা একটা চাপের মধ্যে ছিল। তাদের মনে হচ্ছিল আমাদের জিততেই হবে, কারণ আমাদের দেশের মিডিয়া এবং আমাদের দেশের দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে। এই প্রত্যাশার চাপ বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল নিতে পারেনি। একবার ভেবে দেখুন, সৌরভ গাঙ্গুলি এবং দীনেশ কার্তিক বলেছিলেন যে ভারতের এগেনস্টে বাংলাদেশ টেস্ট দল টেস্ট ম্যাচ জিততে পারবে না। সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়া বলতে শুরু করলো, যেহেতু বাংলাদেশের এগেনস্টে ভারত চাপে পড়ে গেছে, তাই প্রাক্তন প্লেয়াররা এগিয়ে এসে এই সমস্ত মন্তব্য করছে যাতে বাংলাদেশ দলকে চাপে ফেলা যায়। কি বোকা বোকা কথা না? ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা তাদের মত প্রকাশ করেছেন। এই মত প্রকাশ করাটাকেও যদি বাংলাদেশ মিডিয়া বা দর্শকেরা ধরে নেয় যে ভারত ভয় পেয়েছে, তা তো বোকামি হবে। এই সমস্ত ভুলগুলোকে যদি শুধরে নিয়ে কানপুর টেস্টে বাংলাদেশ ক্রিকেট খেলতে নামে এবং তাদের ট্যালেন্ট অনুযায়ী, তাদের দক্ষতা অনুযায়ী বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল ভারতের এগেনস্টে কানপুরে খেলে, তাহলে অন্তত আমরা বাংলাদেশের তরফ থেকে একটা ভালো ফাইট দেখতে পাবো বলে কানপুর টেস্টে আশা করি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও আমার এই ভিডিওটি বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন এবং ভারতের যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, তাদের প্রত্যেককে শুভকামনা রইল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।